এই এজব্যাস্টন টেস্টটা টিম ইন্ডিয়ার কাছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আর এই ম্যাচের প্রথম দিন ভারতের ব্যাটাররা বেশিরভাগ সময় ডমিনেট করার পরও দিনের খেলার ওই থার্ড সেশনের শুরুর দিকে ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপের যেরকম ভঙ্গুর অবস্থা হয়ে গেছিলো ইংল্যান্ডের বোলারদের সামনে, তাতে করে মনে হচ্ছিল প্রথম দিনের খেলাটা ওই গড়পড়তাভাবে শেষ করবে ভারতীয় দল। কিন্তু দিনের একেবারে শেষ বেলায় একটা চমৎকার ফ্যান্টাস্টিক পার্টনারশিপে এই এজব্যাস্টন টেস্টের প্রথম দিন ভারত ম্যাচে আবার বেশ ভালোভাবে প্রত্যাবর্তন করে। তো এই ম্যাচে টস জিতেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস, আর তিনি ওভারকাস্ট কন্ডিশনে টিম ইন্ডিয়াকেই আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারতের একাদশে দুইটা পরিবর্তন এসেছিল, ওই সাই সুদর্শনের জায়গায় একাদশে এসেছেন ওই স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, মানে ভারত এই ম্যাচে একজন বাড়তি স্পিনারকে নিয়ে খেলছে। আর আরেকটা চেঞ্জ যেটা আর কি মানে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল ম্যাচের আগে, ওই জাসপ্রীত বুমরা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাদ পড়েছেন একাদশ থেকে, আর তার পরিবর্তে মানে ভারতের 11-এ এসেছেন আকাশদীপ। তো রাহুল আর জয়সওয়াল তারাই ইনিংসটা ওপেন করার মানে দায়িত্ব নেন। তো জয়সওয়াল তিনি ওই অ্যাজ ইউজুয়াল ওই অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন, মানে শুরুর দিকে দুইটা বাউন্ডারি মেরে বেশ চমৎকার স্টার্ট এনে দিয়েছিলেন ভারতকে। রাহুল মানে উইকেটের অপর পাশ থেকে বেশ অনেকগুলো আর কি তিনি বল ফেস করে মানে কন্টিনিউয়াসলি ডট বল খেলে বলতে পারেন ইংল্যান্ডের বোলারদের উপর চাপ বাড়াচ্ছিলেন, বা ওই ডিউক বলটাকে পূরণ করার কাজটা মূলত তিনিই করছিলেন। কিন্তু মানে একটু আর কি বেশি সাবধানী হয়ে খেলতে গিয়ে, একটু লেট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে বসেন ওই ক্রিস ওকসের একটা ডেলিভারিতে। মানে ওই জায়গায় ইনসাইড এজ হয়ে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান, আর ভারতের স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 15, আর তিনি নিজে মাত্র 2 রান করেছেন। আর এরপর 3 নম্বরে ব্যাটিং করতে আসেন করুণ নায়ার। যেহেতু সাই সুদর্শন নেই, তার পরিবর্তে করুণ নায়ারকেই নাম্বার 3-তে পাঠানো হয়েছিল। তো এই মুভটা কিন্তু মানে যথেষ্ট একটা পজিটিভ মুভ ছিল। আর করুণ নায়ার ক্রিজে আসার সাথে সাথেই ভারতের রান তোলার গতিটাকে তিনি বেশ অনেকটাই বাড়িয়ে দেন। মানে ক্রিজে এসেই বেশ চমৎকার কিছু শটস তিনি খেলতে থাকেন, চমৎকার কিছু ড্রাইভ আমরা তার ব্যাট থেকে দেখতে পাই। যশস্বী জয়সওয়াল তিনি ওই রাহুলের সাথে যখন ব্যাটিং করছিলেন তখন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললো, করুণ নায়ারের সাথে যখন তিনি ব্যাটিং করছিলেন তখন আবার তিনি তার পুরনো ওই সব মেজাজে ফিরে এসে ইংল্যান্ডের বোলারদেরকে পাল্টা কাউন্টার অ্যাটাক করতে থাকেন। তখন মনে হচ্ছিল যে ভারত ওই 4-এর উপর রান রেট রেখেই আর কি ব্যাটিং করছিল। ওই জায়গায় তখন ইংল্যান্ডের বোলারদের নিয়ে এই দুই ব্যাটার জাস্ট ছিনিমিনি খেলছিল, এদের হাত ধরে ভারতের মানে স্কোরটা 50 রানের গন্ডি টপকায়। আর এদের মধ্যে সেকেন্ড উইকেটে কিন্তু একটা 80 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। যশস্বী জয়সওয়াল নিজের 50টা ওই জায়গায় কমপ্লিট করে নিয়েছিলেন, কিন্তু মানে ওই প্রথম সেশনের খেলাটা যখন প্রায় শেষের দিকে আর 2-3 ওভার মতো খেলা বাকি, ওই খুবই আনফর্চুনেটলি ব্রাইডন কার্সের একটা শর্ট পিচ ডেলিভারিতে ওই করুণ নায়ার ওই মানে আউটসাইডে হয়ে তিনি থার্ড স্লিপে ক্যাচ দিয়ে বসেন। তো 31 রানের বেশি তিনি করতে পারেনি, কিন্তু তিনি আরও বড় নক খেলাটা ডিজার্ভ করতেন বলে আমি মনে করি। আর এরপর শুভমান গিল ওই শেষ দিকে কয়েকটা বল ফেস করে প্রথম সেশনটা কাটিয়ে দেন। তো যার ফলে 25 ওভার খেলা হলো, ভারত তুলল 2 উইকেটে 98, মানে বলতে পারেন প্রথম সেশনটা একবারে শেয়ার্ড হয়ে গেছে দুই দলের মধ্যেই। আর এরপর সেকেন্ড সেশনের খেলা শুরু হতে না হতেই শুভমান গিল কিন্তু খুবই ডিফেন্সিভ মোডে ব্যাটিং করছিলেন। তিনি মূলত মানে ক্রিজের এক পাশ আগলে রাখার কাজটা করছিলেন, আর রান তোলার মূল কাজটা করছিলেন যশস্বী জয়সওয়াল। জয়সওয়াল তো তার চেনা ছন্দে ব্যাটিং করে যাচ্ছিলেন। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ভারতের রান তোলার ওই দায়িত্বটা মূলত তিনি পালন করছিলেন। মনে হচ্ছিল এদিন যেন তার ব্যাট থেকে আরও একটা সেঞ্চুরি চলে আসবেই। ভারতের স্কোরটাও তখন ওই 161 হয়ে গেছিলো, কিন্তু ওই পার্টিকুলার টাইমে বেন স্টোকসের একটা ব্যাক অফ দ্য লেংথের আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে কাট করতে গিয়ে জয়সওয়াল ওই আউটসাইডে যে শিকার হয় উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আনফর্চুনেটলি তিনি 87 রান করে নিজের এই জায়গায় ইনিংসটাকে খতম করে ফেললেন। একটুর জন্য তিনি সেঞ্চুরিটা মিস করে গেলেন, এমনটা কিন্তু বলাই যায়। এরপর ক্রিজে আসেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তার ওই অ্যাটাকিং ক্রিকেট খেলবেনই, এটাই স্বাভাবিক। তবু মানে এদিন দেখছিলাম শুরুর দিকে আর কি 20 বা 22টা বল মতো তিনি শুরুর দিকে একটু আর কি ধরে খেললো, তারপর থেকে তিনি দেখলাম ওই অ্যাটাক করার কাজটা শুরু করলেন। শোয়েব বাশিরকে ওই ডাউন দ্য গ্রাউন্ডে এসে ওই লং অনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন, আরও কয়েকটা চমৎকার শটস তিনি খেলেছেন। শুভমান গিলও দেখছিলাম তারপর মানে একটু হাত খুলে তিনিও শটস খেলতে থাকছিলেন। তারপর শুভমান গিল ওই জায়গায় দেখছিলাম একটা চমৎকার বাউন্ডারি মেরে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন। কিন্তু ঋষভ পান্ত ওই একই রকম ভুল করলেন এর আগের ম্যাচে সেকেন্ড ইনিংসে যে ভুলটা করেছিলেন, শোয়েব বাশিরকে ওই ওয়াইড লংনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারতে গিয়ে ওই মিস টাইমড হয়ে গেলেন, যার ফলে ওইখানের অঞ্চলের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে এই ঋষভ পান্ত আউট হয়ে যান। তো যার ফলে 25 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান, আর শুভমান গিল তার মধ্যে ওই 47 রানের জুটিটা ওইখানেই খতম হয়ে যায়। আর এরপর ক্রিজে আসেন নীতিশ কুমার রেড্ডি শার্দুল ঠাকুরের জায়গায়, যার এন্ট্রি হয়েছিল। হ্যাঁ, এই একটা চেঞ্জও ভারতের একাদশে হয়েছিল, এটা আমি বলতে ভুলে গেছিলাম শুরুর দিকে। কিন্তু নীতিশ কুমার রেড্ডি আমাদের সবাইকে হতাশ করলেন। ওই ক্রিস ওকসের একটা ওই গুড লেংথের আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিটা, মানে বলটা আর কি চমৎকার ডেলিভারি ছিল ওই জায়গায়, মানে এতটাই আর কি যে ইনকামিং হয়ে মানে এতটা আর কি সুইং করে যে ভেতরের দিকে ঢুকবে, নীতিশ কুমার রেড্ডি নিজেও হয়তো স্বয়ং এটা এক্সপেক্ট করেননি। মানে ওই লিভ করতে গিয়ে জাজমেন্ট দিতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান, মাত্র 1 রানই তিনি করতে পেরেছেন। 208-এ 3 ছিল ভারতের স্কোরটা ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার আগে পর্যন্ত, সেখানে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে যায় 5 উইকেটে 211। ওই কারণে আমি বলছিলাম ওই থার্ড সেশনের প্রথম দিকের খেলাটায় একটু বেশ ভঙ্গুর অবস্থা হয়ে গেছিল ভারতের। কিন্তু এরপর রবীন্দ্র জাডেজা ক্রিজে আসেন, জাডেজা শুভমান গিলের মধ্যে এরপর ষষ্ঠ উইকেটে 99 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে, আর যে জুটিটা কিন্তু দিন শেষে এখনও অপরাজিত রয়েছে।
এই দুজনের হাত ধরে কিন্তু ভারত ওই জায়গা থেকে বেশ ভালো মতো একটা কামব্যাক করে। শুভমান গিল তার ওই কাউন্টার অ্যাটাকিং করার কাজটা বেশ আরও ভালো মতো করতে থাকেন। ইংল্যান্ডের বোলারদের উপর তিনি পাল্টা চার্জ করে রান বের করতে থাকেন। অপরদিকে জাডেজা শুরুর দিকে একটু স্ট্রাগল করলো, তারপরে কিন্তু তিনিও দেখলাম হাত খুলে মারতে থাকেন, তিনিও দিন শেষে 41 রান করে অপরাজিত রয়েছেন। আর শুভমান গিল দিনের খেলার একেবারে শেষ বেলায় নিজের সেঞ্চুরিটা তুলে নেন ওই জো রুটকে সুইপ শটে একটা চমৎকার বাউন্ডারি মেরে। এটা ছিল তার টেস্ট ক্রিকেটে ওই 7th সেঞ্চুরি। তো যার ফলে একটা ক্যাপ্টেন্স নকি যে তিনি আবারও ডেলিভার করলেন এমনটা কিন্তু বলাই যায়। তো এই দুই ব্যাটারের হাত ধরে দিন শেষে ভারতের স্কোরটা এখন ওই 5 উইকেটে 310, শুভমান গিল 114 রানে আর জাডেজা 41 রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। তো এই দুই ব্যাটার কিন্তু লাস্ট সেশনটায় বেশ অ্যাটাকিং ক্রিকেটই খেলেছে। 32 ওভারে ভারতের রানের খাতায় তারা 128টা রান যোগ করে দিয়েছে ওই শুরুর দিকে যতই ভারত 2টা উইকেট খোয়াক না কেন। আর মাঝের সেশনটায় কিন্তু ভারত চমৎকার খেলেছে, যশস্বী জয়সওয়ালের উইকেটটা খোয়ালেও ওই পোস্ট লাঞ্চ সেশনে কিন্তু ভারত 84টা রান তুলে ফেলেছিল। প্রথম সেশনটা হিসাব মতো ওই দুই দল শেয়ার করলেও পরের দুইটা সেশন কিন্তু ভারতের নামের পক্ষেই এসছে, যতই তারা ভারত দিন শেষে 5টা উইকেট খোয়াক না কেন। তো এখন এই মুহূর্তে বেশ শক্তপোক্ত একটা অবস্থানেই মোটামুটি চলে গেছে বলা চলে ভারত। 5 উইকেটে 211 থেকে 5 উইকেটে এখন 310। তো ডেফিনেটলি এখনও কিন্তু তাদের কাজটা পুরোপুরি শেষ হয়নি ভারতের ব্যাটিং লাইন আপের। শুভমান গিল, রবীন্দ্র জাডেজা তারা ডেফিনেটলি চাইবে বা তাদের এই জায়গায় দায়িত্ব পালনটা করে আসা উচিত যে এই পার্টনারশিপটাকে আরও অনেকটা বাড়িয়ে নেওয়ার, অন্তত তারা যেন ওই 350 গন্ডিটা টপকে দেয় ভারতকে এদের জুটিতে। আর তারপরের দিকে যারা ব্যাটার রয়েছেন ওই ওয়াশিংটন সুন্দর কিংবা ওই পরের দিকে যিনি নামবেন আকাশদীপ, এদের রোলটা আমি মনে করি খুবই ভাইটাল হতে চলেছে। আকাশদীপ যদি শেষের দিকে নেমে 30-40টা রান করে তিনি তো ঝোড়ো ব্যাটিং করতে পারেন, ওই জায়গায় যদি ভারতের এই ব্যাটিং লাইন আপের শেষের দিকে যদি কয়েকটা রান যদি কন্ট্রিবিউট করতে পারেন তাহলে সেটা টিম ইন্ডিয়ার স্কোর কার্ডটাকে আরও একটু হেলদি করে দেবে। আর ওয়াশিংটন সুন্দর তিনি তো পুরোদস্তুর একজন ব্যাটারই বলা চলে, তার কাজটাও কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। তিনি যদি একটা ওই পরের দিকে নেমে বড় পার্টনারশিপ গড়ে দিতে পারেন এই গিল অথবা জাডেজার সাথে, তাহলে আমি মনে করি ডেফিনেটলি টিম ইন্ডিয়ার স্কোর কার্ডটা আরও হেলদি হবে। অন্তত 450 প্লাস একটা টোটাল যদি ভারত প্রথম ইনিংসে তুলতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করা যাবে এই এজবাস্টন টেস্টে পরবর্তীতে। কি মনে করেন ভারতের ব্যাটাররা প্রথম ইনিংসটাকে ঠিক কত রানে গিয়ে শেষ করতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।